আজকের অনুষ্ঠানের সভানেত্রী পরম পূজনীয়া প্রব্রাজিকা অমল প্রাণা মাতাজি। মাতাজি শ্রী সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের সাধারণ সম্পাদিকা। এবার তাঁর চিন্তাশীল, মনোজ্ঞ, সুন্দর বক্তব্য আমাদের মন ভরাবে, আমাদের সমৃদ্ধ করবে। শুনব মাতাজির কাছ থেকে কিছু কথা। আজ বড় আনন্দের দিন। ভারত ভগিনী লোকমাতা সিস্টার নিবেদিতার আজ শুভ পুণ্য জন্মদিবস। আজকের এই পুণ্য পবিত্র দিনে তারই প্রতিষ্ঠিত, তার পরম প্রিয় এই বিদ্যালয়ে তার জন্ম উৎসব উপলক্ষে আমরা সকলে সমবেত হয়েছি। সত্যি বড় ভালো লাগছে। আমি উপস্থিত সকলকে আর মঞ্চে উপস্থিত সুধীবৃন্দ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। ভগিনী নিবেদিতা এই যে একটি সার্থক নাম, এমন সার্থক নাম না, তা শুনলে কিন্তু আমাদের মনে সে সম্পূর্ণ নিঃস্বার্থতা, একেবারে নিষ্কলুষ, পবিত্র, ত্যাগ এবং সেবার যে ভাব অন্তরে জেগে উঠে, সত্যি তার নাম মনে করলেই কিন্তু মনে হবে তিনি যেন সে সম্পূর্ণ নিঃস্বার্থতার যেন একটা মূর্ত বিগ্রহ। আমি শুধু আমার কথা বলছি না, যিনি প্রত্যক্ষদর্শী রবীন্দ্রনাথের কথা বলছি। তিনি বলেছিলেন, নিজেকে এমন করে সম্পূর্ণ নিবেদন করবার যে সে আশ্চর্য ক্ষমতা আমি আর কোনো মানুষে দেখতে পাইনি। সেই ভগিনী নিবেদিতার শুভ জন্মদিনে আমরা তার সম্পর্কে এত সুন্দর সুচিন্তিত দুটি বক্তৃতা আমরা ডাক্তার বন্দিতা ভট্টাচার্যের মুখে, ডাক্তার অমল কুমার মুখোপাধ্যায়ের কথাই শুনে আমরা সত্যি অন্তরে প্রভূত আনন্দ লাভ করেছি। আমি শুধু একটি কথা, যেমন ভাবে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল তিনি যে ভগিনী নিবেদিতা রূপে রূপান্তরিত হলেন, তার সম্পর্কে দু চারটি কথা বলবার চেষ্টা করব। ভগিনী নিবেদিতার আমি এখনই তার পূর্ব আশ্রমের নামটা বললুম। তার পিতৃদত্ত নাম ছিল মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। বাবা স্যামুয়েল নোবেল, মা মেরি নোবেল। আপনারা শুনলেন তার মা যেমন বাবা ছিলেন আদর্শবাদী আর ধর্মযাজক, মাও ছিলেন কিন্তু খুবই ধর্মপ্রাণা, খুব ভক্তিমতী। আপনারা শুনলেন দেবপ্রাণার মুখে কিরকম ভাবে নিবেদিতাকে তিনি, তার প্রথম সন্তান তো, যেমন হয়ে থাকে প্রথম সন্তান জন্মাবার আগে মায়েদের এমন একটা আতঙ্ক, একটা ভীতি জাগে। তো তিনি যে ভগবানের কাছে কি প্রার্থনা করেছিলেন, আমার এই প্রথম শিশু যদি সুস্থ সুন্দরভাবে যদি ভূমিষ্ঠ হয়, আমি তাকে তোমার কাজে, ঈশ্বরের কাজে তিনি নিবেদন করবেন। তার মার গর্ভে থাকতে তিনি
মার কাছ থেকে তিনি ভগবত কাজে নিবেদিত হয়েছিলেন। শুধু কি তাই, কয়েক বছরের পরে যখন নিবেদিতা মাত্র 4-5 বছরের মেয়ে, বালিকা, বাবার অতি প্রিয় পাত্রী ছিলেন তিনি। বাবার সঙ্গে সঙ্গে সব সময় ঘুরতেন তিনি। একদিন বাবার বন্ধু একজন যাজক এসেছেন বাবার সঙ্গে দেখা করতে। তিনি ছিলেন এতদিন ভারতবর্ষে, কিন্তু এই যে স্যামুয়েলের সঙ্গে যে রয়েছে ছোট্ট শিশু কন্যা, তার মুখের যে সেই এমন বুদ্ধিদীপ্ত, তারই সঙ্গে কি পবিত্র মুখের ভাব, সে দেখে নাকি বাবার বন্ধু বলে উঠেছিলেন, একদিন তোমাকে ভারতবর্ষ ডাক ডাক দেবে। তখন কে ভেবেছিল বলুন তো, এই ভবিষ্যৎবাণী যে সত্যি সত্যি বাস্তবিত হবে। আরো একটা সুন্দর কথা ওর মা মনে রেখেছিলেন। বাবা এত কঠোর পরিশ্রম করতেন, শুধু যাজক রূপে না, তিনি ছিলেন গরিব দিন দুঃখী মানুষের একজন সত্যিকারের বন্ধু। তাদের জন্য যে তিনি কি কষ্ট করতেন না, তাদের সাহায্য করতে। তার জন্য এই যে কঠোর পরিশ্রম করতে করতে তার অকাল মৃত্যুটাকে বরণ করতে হয়েছিল। মাত্র 34 বছরে তার মৃত্যু হয়েছিল। তখন মার্গারেটের মাত্র 10 বছর বয়স। তিনি নাকি তার মৃত্যুর আগে তার স্ত্রীর কাছে বলে গিয়েছিলেন, তোমার এই বড় মেয়ের জীবনে একটা মহৎ আহ্বান আসবে, কিন্তু তখন তিনি যাতে তুমি তাকে কোনো বাধা দিও না, তাকে সাহায্য করো। এইভাবে দেখুন তার ভবিষ্যৎ জীবনের ইঙ্গিত প্রথম থেকে আমরা পাচ্ছি। ছোটবেলাতে আমরা কি দেখি, তার যে ঐকান্তিক নিষ্ঠা, কি অধ্যবসায়। স্কুলে তিনি পড়বার সময় যে কোনো বিষয়বস্তুকে কি আগ্রহের সঙ্গে তিনি আয়ত্ত করবার জন্য শেষ পর্যন্ত তিনি প্রাণপণ চেষ্টা করে দিতেন। এমন চরিত্রের দৃঢ়তা আর বুদ্ধির এমন একটা প্রকাশ, বুদ্ধিমত্তা, বুদ্ধিতে প্রদীপ্ত তার সর্বদা, এরকম একটা চরিত্র তিনি স্কুলের পড়াশোনা শেষ করে তারপরে যখন সংসার নির্বাহের জন্য সাহায্যের তো দরকার, তার জন্য তিনি শিক্ষয়িত্রীর কাজে তিনি লেগে গেলেন। কারণ শিক্ষা বিষয়ে তার প্রথম থেকে খুব উৎসাহ। তখনকার দিনে নতুন নতুন মনস্তত্ত্ববিদ, একেবারে শ্রেষ্ঠ শিক্ষাবিদ, যেমন ফ্রয়েবল, পেস্টোলজি, এরা সবাই এমন সব নতুন নতুন তত্ত্বগুলি আবিষ্কার করতেন শিক্ষাক্ষেত্রে। সে সবগুলো নিয়ে তিনি কাজ করতে বড় ভালোবাসতেন। আগে একটা স্কুলে তিনি শিক্ষয়িত্রী কাজ করে পরবর্তী সময় তিনি নিজে একটা বিদ্যালয় খুলেছিলেন। এত গভীর চিন্তাশীল হয়ে উঠেছিলেন, সত্যি তখনকার দিনে বিদ্যুৎ সমাজে তিনি কিন্তু নিজের জন্য একটা স্থান তিনি করে নিতে পেরেছিলেন। পরে কয়েকজন এরকম আদর্শবাদী তারা সবাই মিলে একটা ক্লাব, একটা সেসমিক ক্লাব বলে একটা সংগঠন তারা তৈরি করেছিলেন। তখনকার বিদ্যুৎ সমাজে যে সমস্ত শ্রেষ্ঠ বাগ্মী, শ্রেষ্ঠ পণ্ডিত, তারা সকল, যেমন স্যার বার্নার্ড শা, হাক্সলি,
ইত্যাদি শ্রেষ্ঠ পণ্ডিত এই ক্লাবে কিন্তু বক্তৃতা দিতেন। এইভাবে আমরা দেখি কত অল্প বয়সে তিনি একজন শ্রেষ্ঠ শিক্ষিকা, লেখিকা, বাগ্মী হিসেবে খুব নাম করতে পেরেছিলেন। কিন্তু এই যে এইসব সাফল্য জীবনের, তাকে কিন্তু মনটা ভরে দিতে পারেনি। সর্বদা উনি এমন একটা শূন্যতা অনুভব করতেন, কারণ তার যে সত্যের প্রতি একটা আন্তরিক, তাকে পাবার জন্য সত্যানুসন্ধাতে তিনি সদা সর্বদা এমনভাবে তিনি উদ্বিগ্ন থাকতেন। বিশেষ করে বাবার কিন্তু তিনি খুব ভালোবাসতেন। তাকে অনুসরণ করে তিনি চার্চে তার আধ্যাত্মিক পিপাসা, কিন্তু তখনকার দিনে যে সমস্ত তিনি উপাসনা শুনতেন, বিশেষ করে চর্চের দেশে ভীষণ আড়ম্বর, সে সমস্ত তাকে মনটা ভরে দিতে পারত না। তার মনে হতো যেন এটা যেন বৃথায় একটা আড়ম্বর কেবল। এরকম একটা জীবনের সন্ধিক্ষণে স্বামীজির আবির্ভাব। এখনই আপনারা শুনলেন স্বামীজি লন্ডনে গেছেন 1895 খ্রিস্টাব্দের প্রথম দিকে। তার বক্তৃতাগুলো খুবই জনপ্রিয় হয়ে উঠছে। হিন্দু যোগী বলে তিনি খুবই প্রসিদ্ধি লাভ করেছেন। সে সময় আমাদের মার্গারেটের একজন বন্ধু লেডি মার্জেসন স্বামীজিকে আহ্বান করেছেন তার বাড়িতে কিছু বলবার জন্য। সেখানে উপস্থিত থাকবার জন্য মার্গারেটও কিন্তু আমন্ত্রিত হয়েছিলেন। ওই প্রথম দর্শন। স্বামীজি সত্যি এত সুন্দরভাবে তিনি ভারতের সেই দর্শনের কথা, আধ্যাত্মিকতার কথা তিনি বলে গেলেন। কিন্তু আপনারা তো জানেন ব্রিটিশ এমন একটা রক্ষণশীল জাত, তারা কখনো কিন্তু এত সহজে অন্য সমস্ত জাতের শ্রেষ্ঠতা সে ঝট করে কিন্তু মেনে নিতে পারত না। তার জন্য স্বামীজি সেই প্রথম বক্তৃতা কিন্তু মার্গারেট মুগ্ধ হয়ে অভিভূত হয়ে শুনেছিলেন ঠিকই, কিন্তু সকলে যখন বলে গেলেন এই হিন্দু যোগীর এমন কোন নূতন কথা শুনলাম না তো আমরা, এসব তো জানাই তো কথা। মার্গারেটও কিন্তু তাতে সায় দিয়েছিল। কিন্তু পরবর্তী দিনগুলিতে যত তিনি স্বামীজির কথাগুলো তার কেন কানে বাজছে, বারে বারে তিনি চিন্তা করছেন, তখন তার মনে হলো এমন একটা কিছু আছে এই হিন্দু যোগীর কথাতে, সেটা এত সহজে উপেক্ষা করা কিন্তু চলে না। আরো তার মনে হতে লাগলো এই একটি ঘন্টার মধ্যে তিনি তার সারা জীবন যেটা অতি শ্রেষ্ঠ উৎকৃষ্ট মনে করেছিলেন সবকিছু কিন্তু ওই 1 ঘন্টা বক্তৃতায় তিনি প্রকাশ করতে পেরেছিলেন। তার জন্য তিনি বারে বারে যে কদিন তিনি লন্ডনে ছিলেন, কারণ কিছুদিন পরে স্বামীজি আমেরিকা ফিরে গেলেন, যে কটা বক্তৃতাগুলো তিনি শুনতে পেলেন সঙ্গে সঙ্গে প্রত্যেকটি বক্তৃতা তিনি শুনেছিলেন। 4-5 মাসের পরে কিন্তু স্বামীজি আবার লন্ডনে এসেছিলেন। সেবার কিন্তু তিনি প্রথম থেকে আমাদের মার্গারেট তার সমস্ত বক্তৃতা শুনতে লাগলেন। বেদান্ত সেই দর্শনটা এত সহজ ব্যাপার না, তাকে বুঝতে গেলে তাকে অনেক অনেক ভালো করে তাকে বিশ্লেষণ করা দরকার। তার জন্য প্রশ্নোত্তর সময়ে তিনি যে কতভাবে কত রকম প্রশ্ন করতেন, স্বামীজি কিন্তু তার প্রশ্ন সমূহ
সেটা শুনে কখনো না বিরক্ত বা বিচলিত কখনো হননি। তিনি বরঞ্চ এই যে এই মহিলার যে আন্তরিক একটা প্রচেষ্টা জানবার জন্য, সত্যকে যথার্থভাবে যাচাই করবার জন্য তার আন্তরিক প্রচেষ্টা তার খুবই ভালো লাগতো। কারণ তিনি তাই করেছিলেন তো তার গুরুর সঙ্গে। এখনই আপনারা শুনলেন আমাদের কাছে আমলবাবু কেমন ভাবে স্বামীজি তার গুরুকে 6 বছর ধরে তিনি যাচাই করতে পেরেছিলেন, ঠিক তেমনি নিবেদিতাও কিন্তু প্রত্যেকটি ব্যাপারে তিনি ভালো করে জানবার চেষ্টা করতেন। তার জন্য বারে বারে তাকে প্রশ্ন করতে হতো। এইভাবে তার সমস্ত বক্তৃতাগুলো শুনে তার অন্তর থেকে কিন্তু তাকে গুরুরূপে তাকে তিনি গ্রহণ করতে পেরেছিলেন। যখন স্বামীজি ভারতে ফিরে যাবেন, তার অন্তরে কিন্তু বারবার এই কথাই মনে হতে লাগলো, কিভাবে তিনি এই বেদান্ত দর্শনকে নিজের জীবনে কেমন ভাবে সেটা অনুভব করতে পারেন। স্বামীজির কাছে তিনি গিয়ে যত প্রশ্ন যত জিজ্ঞাসা করছেন, একবার স্বামীজি প্রশ্নোত্তর কালে নাকি উঠে দাঁড়িয়ে বলছিলেন, আজ জগতে সবচেয়ে বড় অভাব কি বলতো? জগৎ চায় এমন 20 জন নরনারী যারা সদর্পে ওই সামনে রাস্তা দাঁড়িয়ে বলতে পারে, ঈশ্বর ছাড়া, ঈশ্বরই কিন্তু আমাদের একমাত্র সম্বল, ঈশ্বর ছাড়া আমরা আর কিছুই চাই না। বলো, স্বামীজি উঠে পড়েছেন, দুপায়ে এগিয়ে উৎসুক নয়নে তাকিয়ে আছেন, দেখছেন, বলো কে কে প্রস্তুত? যখন কেউ কোথাও সাড়া মেলেনি, তিনি বললেন, কিসের ভয়? যদি এই কথা সত্য হয়ে থাকে তাহলে আমাদের এই জগতের আর কি প্রয়োজন? যদি এই কথা যদি সত্য না হয় তাহলে আমাদের জীবনেরই বা কি ফল? সেদিন কিন্তু এরপরে কেউ আর কোনো প্রশ্ন করবার সাহসই করতে পারেনি। ক্লাস সেখানে শেষ হয়ে গেছিল। ফিরে এসে কিন্তু মার্গারেটের কানে যেন সে এক কথা, যদি ঈশ্বর সত্য হয়ে থাকেন, পরম সত্য তিনি, তাহলে জগতের আমাদের কি প্রয়োজন? তার কানে যেন বারে বারে বাজছে, সে পরম সত্যকে উপলব্ধি করতেই হবে। তার জন্য সবকিছু যদি ত্যাগ করতে হয়, তার জন্য তাকে পরিষ্কার ভাবে প্রস্তুত হওয়া একান্ত প্রয়োজন। কিন্তু স্বামীজি কি চাইছেন সেটা সে ধারণা করতে পারছিলেন না। 2-4 দিন পরে নাকি একদিন হঠাৎ তিনি মার্গারেটের দিকে নাকি তাকিয়ে বলেছিলেন, দেখো, ভারতে বিশেষ করে ভারতীয় নারীদের কল্যাণ কল্পে আমার কিন্তু কয়েকটা পরিকল্পনা রয়েছে। আমার মনে হচ্ছে এই পরিকল্পনাগুলি কার্যকরী করতে তুমি আমাকে অনেক সাহায্য করতে পারবে। এই তো তার আকাঙ্ক্ষিত সুস্পষ্ট আহ্বান। তাহলে আর দেরি করবার তো প্রয়োজন নেই। তিনি সঙ্গে সঙ্গে মনে করছেন, এবার আমাকে সমস্ত সর্বস্ব ত্যাগ করবার সময়। স্বামীজির এই মহৎ আদর্শকে তাকে জীবনে গ্রহণ করতেই হবে। এই যে অন্তরের একটা তাগিদা তিনি অনুভব করতে লাগলেন। স্বামীজি ভারতে ফিরে গেলেন, কিন্তু ভারতে ফিরে গিয়ে সেখানকার উষ্ণ প্রধান দেশ কিনা
যেখানে লন্ডনের মতো দেশে মার্গারেট বাস করে, তিনি মার্গারেটের কথা যত বেশি চিন্তা করছেন, তার মনে হচ্ছে ভারতের জল বায়ু, এখানকার জীবনযাত্রা, এখানকার সমস্ত মানুষের মনোভাব, আচার ব্যবহার ইত্যাদি ইত্যাদি যত তিনি চিন্তা করতে আরম্ভ করলেন, তার মনে হচ্ছে মার্গারেট হয়তো পারবে না। তার জন্য তিনি নাকি চিঠিতে জানিয়েছিলেন, এসব আপনারা শুনলেন, তুমি বরঞ্চ ওখানে থেকে আমাদেরকে অনেক সাহায্য করতে পারো। কিন্তু মার্গারেট সেটা মানবে কেন? সে তো মনে মনে স্থির করে নিয়েছেন তিনি সর্বস্ব ত্যাগ করে তিনি স্বামীজির আদর্শকে তিনি অনুসরণ করবেনই। শেষ পর্যন্ত কিন্তু স্বামীজি মত দিলেন, তিনি জানালেন, সত্যি তো তুমি একমাত্র এ কাজ করে দিতে পারবে আমার মনে হচ্ছে। তার অভয় বাণী শোনার সঙ্গে সঙ্গে তিনি ভারতে চলে এলেন। 1898 জানুয়ারি তিনি কলকাতায় উপস্থিত হলেন। তারপরে কিন্তু কয়েকদিন পরে আরো দুজন আমেরিকা থেকে এলেন, শ্রীমতী সারা বুল এবং মিস ম্যাকলোড। এরা দুজন কিন্তু স্বামীজির আমেরিকান শিষ্যা। সারা বুল তিনি হলেন নরওয়ের একজন খুবই বিশ্ববিখ্যাত বেহালা বাদক। অলিবুল, মিস্টার অলিবুলের তিনি স্ত্রী, তিনি প্রয়াত অলিবুল। তার স্ত্রী সারা বুল, তিনি স্বামীজি থেকে বয়সে অনেক বড়, তার জন্য স্বামীজি তাকে মা বলে ডাকতেন। তার এমন বিচক্ষণ বুদ্ধি, এত তিনি তার সমস্ত জাগতিক সবকিছু ব্যাপারে তার এত বেশি অভিজ্ঞতা, স্বামীজি তাকে খুব শ্রদ্ধা করতেন, বলতেন, তাকে নাম দিয়েছিলেন ধীরা মাতা। আর মিস ম্যাকলোড তিনি স্বামীজিকে ঠিক ঠিক তার শিষ্যা বলে তিনি সবসময় পরিচয় দিতেন না, তিনি বলতেন আমি তার বন্ধু। কিন্তু এমন হিতৈষী, এমন পরম আত্মীয়া বন্ধু ছিলেন তিনি, তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কিন্তু স্বামীজির ভাব, স্বামীজির বাণী সমস্ত জগতে সর্বত্র বিশ্বময় তিনি ছড়িয়ে দেবার জন্য তা কি অক্লান্ত পরিশ্রম করে গেছে না, সেটা সত্যি তুলনা নেই। এই তিনজনের মধ্যে এমন একটা স্বামীজির প্রতি তাদের আন্তরিক ভালোবাসা, একটা বন্ধুত্ব সুন্দরভাবে গড়ে উঠেছিল। তখনই মাত্র বেলুর মঠের জমি কিনা হয়েছিল। সেখানে একটা পুরনো বিল্ডিং ছিল, ছোটখাটো একটা বিল্ডিং ছিল, খুবই পুরনো বিল্ডিং। তাকে কিছু মেরামত করে নিয়ে তাদের ইচ্ছা তারা প্রকাশ করেছিলেন, আমরা ওই বাড়িতে বাস করব। স্বামীজি অনুমতি দিয়েছিলেন, কারণ তখন সেই মঠের খুবই কাছেই আমাদের বেলুর মঠ, রামকৃষ্ণ মঠ তো উঠে এসছে আলমবাজার থেকে, তার জন্য কাছে হতো। স্বামীজি প্রতিদিন যখন সকালবেলা জল খাবারের সময় স্বামীজি উপস্থিত থাকতেন। সেই উপস্থিত থেকে তিনি কখনো বারান্দায় বসে, সেই বিল্ডিং এর বারান্দায় বসে কথাবার্তা হতো, তা না হলে ওরা নদী তীরে, এটা গাছতলায় গঙ্গা তীরে বসতেন। স্বামীজি সমস্ত ভারতের প্রাচ্য মানুষের, প্রাচ্য দেশীয় মানুষের, বিশেষ করে ভারতের সেই ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, এখানকার আচার অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি নিয়ে এমনভাবে জীবন্ত জ্বলন্ত ভাষায় তিনি তাদেরকে বুঝাতেন। কারণ তার প্রধান লক্ষ্য কিন্তু মার্গারেট। কেন?
তিনি জানেন মিসেস বুল না মিস ম্যাকলিওড তারা তো ভারতে এসেছেন, কিছুদিন থাকবেন, তারপরে ফিরে যাবেন। কিন্তু মার্গারেট এসেছেন ভারতকে যেন নিজের দেশের মতো তিনি গ্রহণ করবেন, ভারতের সেবার জন্য তার সর্বস্ব দিতে এসছেন না। তার জন্য স্বামীজি বেশি দায়িত্ব অনুভব করতেন, তাকে সঠিকভাবে তৈরি করবার জন্য যেন একটা ভীষণ তার একটা দায়িত্ব রয়েছে। তার জন্য তাকে লক্ষ্য করে তিনি ভারতের সমস্ত ভারতের সম্পর্কে সব তাকে জানতে হবে, জেনে শুনে তো গ্রহণ করবেন। তাকে সর্বস্ব ভারতের শুধু ইতিহাস না, ভারতের ভালো মন্দ সব কিছু তাকে জানতে হবে। এইভাবে তিনি বলতে গেলে তার ট্রেনিং, তার সূচনা কিন্তু এই বেলুর মঠে ওই গঙ্গা তীরে কিন্তু আরম্ভ হয়েছিল। মার্গারেট নোবেল তার যে নিবেদিতা রূপে রূপান্তরিত হবেন, তার জন্য বিগিনিং, তার জন্য প্রথম পদক্ষেপ কিন্তু আরম্ভ হয়েছিল এই বেলুরে ওই গঙ্গা নদী তীরে। তারপরে আমরা দেখি এই বছরের মার্চ মাসে তার জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আপনারা শুনলেন। এই মার্চ মাসের 17 তারিখ তিনি ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের লীলা সঙ্গিনী, তার সহধর্মিনী মা শারদার সঙ্গে তার প্রথম দর্শন। সত্যি সত্যি মা ওই ছোট্ট একটা জয়রামবাটির মতো একটা গ্রামে তার জন্ম। সে পল্লী গ্রামে তিনি মানুষ হয়েছেন। এত একটা সংকীর্ণ একটা জীবন বলতে গেলে, কিন্তু তিনি কেমন ভাবে এই তিনজন বিদেশিনী, যাকে তখন ভারতে সবাই ম্লেচ্ছ বলতো না, তাদেরকে উনি এমন আন্তরিকভাবে এমন প্রেমের সঙ্গে তিনি গ্রহণ করেছিলেন, আশ্চর্য লাগে। এমনকি যখন তাদের একটু প্রসাদ খেতে দেওয়া হলো না, তখন ওদের দেশের আচার অনুযায়ী তারা বলছে, মা আপনি কিছু খাবেন না আমার সঙ্গে, আমাদের সঙ্গে? তিনি সঙ্গে সঙ্গে বললেন, কেন খাবো না, খাবো বই কি। সত্যি ওদের সঙ্গে বসে তিনিও কিন্তু একটু প্রসাদ গ্রহণ করেছিলেন। আজকে আমাদের কাছে এই কথাগুলো অতি সহজ মনে হতে পারে, কিন্তু প্রায় 100-150 বছরের আগেকার কথা। একটা ব্রাহ্মণ বিধবা, তার পক্ষে এই ম্লেচ্ছ এই মহিলাদের সঙ্গে বসে যে গ্রহণ করা, স্বামীজি পর্যন্ত অবাক হয়ে গেছিলেন, তিনি অভিভূত হয়ে পড়েছিলেন। তার একজন গুরু ভাইকে তিনি চিঠিতে জানাচ্ছেন, ভাবতে পারো তুমি, মা ওদের সঙ্গে বসে খেয়েছেন, কিন্তু মাঝে তাদেরকে আমার মেয়েরা বলে গ্রহণ করেছিলেন, তার চেয়ে বেশি যে ওদের সঙ্গে বসে তিনি খেয়েছিলেন, সেটা স্বামীজি অভিভূত হয়ে পড়েছিলেন। সত্যি ওরাও কিন্তু, বিশেষ করে আমরা দেখি ভগিনী নিবেদিতা মানে মার্গারেট এমনভাবে অভিভূত হয়েছিলেন। তিনি 22 তারিখে একটা চিঠি লিখছেন তার একজন বন্ধুকে, উনি বলছেন অতি সহজতম, তার বাইরে কাপড় চাপড় এত সহজভাবে তিনি আমাদের সঙ্গে মিশেছিলেন, তার বেশভূষাও তাই ছিল, খুবই সাদাসিধে, কিন্তু আমার মনে হয়েছিল তিনি একজন শক্তিময়ী মহত্তমা নারী, একজন শক্তিময়ী মহত্তমা নারী, মানে ওয়ান অফ দ্য গ্রেট উইমেন অফ দ্য ওয়ার্ল্ড, এই কথাটা বলেছিলেন। অবশ্য কয়েক বছরের পরে কিন্তু তিনি মার সম্পর্কে লিখছেন, শি ইজ নট ওয়ান অফ দ্য গ্রেট লেডি, বাট শি ইজ দি গ্রেটেস্ট লেডি অফ অল দ্য ওয়ার্ল্ড। এরকম ভাবেও তিনি মাকে তিনি বুঝেছিলেন, কিন্তু মার যে মহিমা এমন সুন্দরভাবে তিনি ধারণা করতে পেরেছিলেন। তারপরে সেই মাসেরই কিন্তু 25 তারিখে তার ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করলেন স্বামীজি। এত সুন্দরভাবে তাকে
এই ব্রতের যে একেবারে মর্মার্থ ভালো করে বুঝিয়েছিলেন। সর্বপ্রথম তার কাছে সংক্ষেপভাবে শিবের পূজা করিয়ে নিয়ে সেই ব্রতে তিনি তাকে দীক্ষিত করলেন। আর শেষে নাকি তিনি ভগবান বুদ্ধদেবের চরণে তিনি তাকে পুষ্পাঞ্জলি দিয়েছিলেন। জগতের যে শ্রেষ্ঠ দুজন, শুধু যোগী না, তারা ত্যাগী, শ্রেষ্ঠ ত্যাগব্রতে যে তিনি দীক্ষিত হলেন, সে ত্যাগের যে শেষ পর্যায়ে সে মহাশিব না ভগবান বুদ্ধদেব, তাদের কথা যেন ও সুন্দরভাবে যেন বুঝতে পারে। সত্যি পরবর্তী সময় আমরা দেখি এসব এমনভাবে ভগিনী ধারণা করতে পেরেছিলেন, তার শিব বুদ্ধ বইতে এত সুন্দরভাবে বর্ণনা আছে। তারপরে আমরা দেখব পরের মাস মে মাসে স্বামীজির সঙ্গে তিনি ভারত ভ্রমণে, কারণ ভারতের কথা মুখে বলেছেন স্বামীজি, এখন ভারতকে তিনি তাদের সামনে তুলে ধরবেন, তাদের সঙ্গে নিয়ে তিনি ভারত দেখাবেন। তিনি ভারতের যে শ্রেষ্ঠতা শুধু মুখের কথা না, তোমরা অনুভব করো, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভারতের সম্পদ, ভারতের শ্রেষ্ঠ তীর্থ ইত্যাদি সব তাদের দেখাবার জন্য ভারত ভ্রমণে বেরুলেন। ওই যে দেশ শিক্ষা আরম্ভ হয়েছিল বেলুরের সেই নদী তীরে, গঙ্গা নদী তীরে, সেটা চললো। কিন্তু এখন কত দূর চললো? সে ট্রেনে চললো, তারপর হিমালয় অঞ্চলে যখন তারা একটু একটু দেখতে গিয়েছিলেন, নৈনিতালে গিয়েছিলেন, সেখান থেকে যখন আলমোড়াতে এলেন, শিক্ষার যে পরিপূর্ণতা লাভ করেছিল কিন্তু আলমোড়াতে। আলমোড়াতে তারা বহুদিন ছিলেন, তো সেখানে ঠিক যেমন উনি গঙ্গা তীরে ওদের কাছে আসতেন সকলবেলার জলযোগের সময়, ঠিক তেমনি কিন্তু স্বামীজি আসতেন। স্বামীজি যে শিক্ষা প্রণালী আলমোড়াতে নিবেদিতার কাছে কিন্তু আরো যেন খুবই নূতন নূতন মনে হতে লাগলো। কেন নূতন মনে হচ্ছে এখন? কারণ তিনি সেটা অত্যন্ত নিখুঁতভাবে, যাতে নাম হয়েছিল তো নিবেদিতা, তার ব্রহ্মচর্য ব্রতের পরে তিনি যে নূতন জন্মগ্রহণ করবেন, তার জন্য নূতন নামও হয়েছিল নিবেদিতা। নিবেদন সম্পূর্ণভাবে ঈশ্বরের চরণে সমর্পিতা জীবন। যে মার গর্ভে মা তো ওকে নিবেদন করেছিলেন, সে যেন পরিপূর্ণতা লাভ করেছিল। তার গুরু যখন ঈশ্বরের চরণে তাকে সম্পূর্ণভাবে নিবেদন করে নূতন নাম দিয়েছিলেন নিবেদিতা। এখন সে শিক্ষার যে এমন একটা কঠিনতর, কারণ ব্যাপারটা হলো উনি নাকি দীক্ষা দেওয়ার 2-4 দিন পরে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা বলো তো এখন মার্গট, তুমি কোন জাতির মানুষ মনে করো? হ্যাঁ, সঙ্গে সঙ্গে কিন্তু নিবেদিতা কি উত্তর দিয়েছিলেন, কেন, আমি তো ব্রিটিশ। কারণ ব্রিটিশ জাত, তার নিজস্ব জাতের সম্পর্কে তিনি এমন গর্ব, তার রক্ত মজ্জায় কিন্তু গর্বে ভরপুর, স্বদেশের প্রতি অনুরাগ সেটা তো প্রচন্ড ভাবে তার ছিল। তো কিন্তু স্বদেশের প্রতি যখন এখন আলমোড়াতে স্বামীজি ব্রিটিশ ভারতের উপরে যত অত্যাচার করেছে এসবগুলো যখন তিনি বর্ণনা করতেন, নিবেদিতার কিন্তু মনে হতো কি, আচ্ছা ভারতের মানুষ বোকা ছিলেন, তাদের কোনো ঐক্যতা ছিল না, তারা এমনভাবে স্বদেশের জন্য প্রাণ দিতে এমনভাবে তো তারা কাজ করেননি বলে তো তারা হেরে গেছে। তার জন্য স্বামীজি শুধু ইংরেজ জাতকে কেন উনি এরকম ভাবে সবসময় এত গালাগালি দিচ্ছেন কেন, এটা ওর মনে হতো। তো এই স্বদেশের প্রতি প্রীতি, স্বদেশের প্রতি তার অন্তরের যে একটা অনুরাগ, একবার স্বামীজি নাকি তার সামনে বলে দিয়েছিলেন,
তোমার এই স্বদেশের প্রতি যে প্রীতি না, আমি বলছি এটা মহাপাপ। আচ্ছা, এটা নিবেদিতা কেমন করে সহ্য করবে বলুন তো? তিনি স্বামীজির একেবারে অসাধারণ ব্যক্তিত্ব, অসাধারণ তার চরিত্র, তার জন্য প্রচন্ডভাবে উনি আকর্ষণ অনুভব করছিলেন, সেটা তো ঠিকই। তা বলে তিনি যা বলবেন সেটা এতটুকু কিন্তু নির্বিচারে সব মেনে নেবেন, সেরকম তো চরিত্র নিবেদিতার ছিল না। কারণ তিনিও তো, তার ব্যক্তিত্ব তো অসাধারণ, অসাধারণ শক্তিশালী মহিলা। তিনি কিভাবে নির্বিচারে স্বামীজি যা বলবেন তাই মেনে নেবেন। যদি স্বামীজি একটু নরম ভাবে, খুব কোমল ভাবে আর অত্যন্ত স্নেহপূর্ণ ভাবে যদি কথাগুলো বুঝাতেন, তাহলে হয়তো সিস্টার নিবেদিতা একটু সেটা গ্রহণ করতে চেষ্টা হয়তো করতেন। কিন্তু স্বামীজি তো সে ধারে তিনি যেতেন না কোনো ব্যাপারে। তার ডিকশনারিতে আপোষ বলে কোনো কথাই ছিল না। তার জন্য সংঘর্ষ একেবারে অনিবার্য। প্রতি মুহূর্ত যেন সংঘর্ষ লেগেই থাকতো। দুজন একসঙ্গে হওয়া মানে কিছু না কথা কাটাকাটি, কিছু না সংঘর্ষ। সত্যি সত্যি অন্তরে অন্তরে তা আরো একটা কারণ ছিল যার জন্য স্বামীজি এত কঠোরভাবে কথা বলতেন। কারণ তিনি প্রথম থেকে অনুভব করেছিলেন ভগিনীর অন্তরে, সিস্টার নিবেদিতার অন্তরে স্বামীজির ব্যক্তিত্বের প্রতি একটা ব্যক্তিগত একটা অনুরাগ, একটা আকর্ষণ রয়েছে। এটা কিন্তু স্বামীজি চাইতেন সম্পূর্ণভাবে নির্মূল করবেন। সে নির্মূল করবার জন্য যত কঠিন হওয়া যায় তার জন্য এত কঠিন হয়ে কথাগুলো বলতেন। সেটা বড্ড বেশি বড় যন্ত্রণাদায়ক ভগিনীর প্রতি, ভগিনীর মনে কিন্তু এত কষ্টদায়ক ছিল। সত্যি সত্যি তিনি অন্তর্দ্বন্দ্বে একেবারে জর্জরিত হচ্ছেন প্রতিদিন। সেটা তো তার দুটি বান্ধবী যেমন সারা বুল আর এবং মিস ম্যাকলোর অনুভব করছেন। তো সেই শেষে মেশে একদিন মিস ম্যাকলোর স্বামীজিকে জানালেন, দেখুন সবকিছুর তো একটা লিমিট থাকে। এটা যেন মনে হচ্ছে আমার তার শুধু মনের উপরে না, শরীরের উপরে কিন্তু তার যে রিয়াকশন এত গভীরভাবে হচ্ছে, এটা কিন্তু শেষ করা একেবারে দরকার। স্বামীজি সব কথাগুলো শুনলেন, শুনে তিনি আর কোনো উত্তর না দিয়ে চলে গেছিলেন। আবার সেদিন ফিরে এলেন, সন্ধ্যার সময় ফিরে এসে মিস ম্যাকলোরকে বলছেন, এত সরল সহজ ভাবে বললেন। উনি দেখছেন বারান্দায় মিস ম্যাকলোর এবং নিবেদিতা বসেছিলেন, তিনি তাদের কাছে এলেন আর মিস ম্যাকলোরকে তাকিয়ে খুব সরলভাবে বললেন, তুমি ঠিক বলেছ, কিছু একটা চেঞ্জ একেবারে দরকার। ঠিক আছে, আমি নির্জন বাসের জন্য জঙ্গলে চলে যাচ্ছি, 3-4 দিন আমি নির্জন বাস করে ফিরে আসব। যখন ফিরে আসব খুব শান্তি নিয়ে আসব। যখন বলছেন তখন সন্ধ্যা হয়েছে, সবে মাত্র চাঁদ উঠেছে, দেখছেন দ্বিতীয় চাঁদ। তিনি সঙ্গে সঙ্গে হাত তুলে তিনি বলছেন, দেখো মুসলমানরা এই দ্বিতীয় চাঁদকে অতি পবিত্র একটা শোভা, অত্যন্ত শুভ চিহ্ন মনে করে। এসো আমরা এই নূতন চন্দ্রিমা সঙ্গে আমরাও যেন একটা নূতন জীবন আরম্ভ করি। তিনি যখন হাত তুলেছেন তখন নিবেদিতা একেবারে নত জানু হয়ে তার চরণ তলে এমন ভাবে তিনি নিজেকে নিবেদন করছেন স্বামীজির চরণ তলে। তখন স্বামীজি
তার দুটি হাত নিবেদিতার মাথায় রাখলেন, যেন প্রাণের অন্তরের অন্তঃস্থল থেকে তিনি তাকে আশীর্বাদ করলেন। সত্যি সত্যি তার দিব্য স্পর্শে এমন একটা জাদু, এমন একটা জাদুর শক্তি ছিল, নিবেদিতার মনে হলো যেন সব দ্বন্দ্ব, সব সংঘর্ষ যেন আস্তে আস্তে সব দূর হয়ে গেল। আর তার জায়গায় এখন বিরাজ করছে কিন্তু এমন পরম শান্তি এবং এমন একটা মাধুর্যে ভরা আনন্দ, প্রশান্তি এবং আনন্দে ভরপুর হয়ে গেলেন। অনেক অনেক দিন আগে ভগবান শ্রী রামকৃষ্ণ দেব নাকি বলেছিলেন, একটা ভবিষ্যৎবাণী বলেছিলেন। কি বলেছিলেন? তিনি বলেছিলেন নরেন্দ্রের মধ্যে এমন একটা শক্তি আছে, তার জন্ম থেকে সে অধিকার তার আছে। কি অধিকার সেটা? তার স্পর্শ মাত্র তিনি মানুষকে একেবারে শ্রেষ্ঠ জ্ঞান তিনি প্রদান করতে পারেন, স্পর্শ মাত্র তিনি প্রদান করতে পারেন। সেই শক্তি নরেন্দ্রের ভিতরে রয়েছে, তার জন্মগত অধিকার সেই শক্তির উপরে। সত্যি সত্যি সেই রাত্রি, সেই আলমরাতে সন্ধ্যায় তিনি ভগিনী নিবেদিতা হলেন সেই ভবিষ্যৎবাণীর যেন একটা জীবন্ত জ্বলন্ত যেন সাক্ষী স্বরূপ। যে যেমন শ্রী রামকৃষ্ণ দেব নরেন্দ্রের মতো, নরেন্দ্রের ভিতরে যে একটা বিরাট, একটা প্রচন্ড শক্তিশালী ব্যক্তিত্ব ছিল, তাই না? সেই ব্যক্তিত্বকে তিনি অটুট রেখে, এতটুকু খর্ব না করে তাকে তিনি বিবেকানন্দ রূপে রূপান্তরিত করেছিলেন, তাই না? ঠিক তেমনি কিন্তু সেদিন স্বামী বিবেকানন্দ মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের মতো একটা অত্যন্ত শক্তিশালী, শ্রেষ্ঠ, চরিত্রবান, এত শক্তিময়ী, তাকে তিনি এতটুকু কিন্তু তার চরিত্রের কিংবা তার শক্তি কোনো কিছু খর্ব না করে অক্ষুণ্ণ রেখে তিনি তাকে নিবেদিতা রূপে রূপান্তরিত করলেন। আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা, এই কথা আমাদের উপনিষদ বলে। যেমন গুরু আশ্চর্য, ঠিক তেমনি শিষ্যাও কিন্তু ঠিক তেমনি কিন্তু আশ্চর্য। কিন্তু গুরু পরম্পরা দেখুন না, ঠিক সেটা চলে আসছে। কিন্তু নিবেদিতা সেদিন সম্পূর্ণভাবে অন্তর থেকে তিনি নিবেদিত হলেন। যেন এটা নতুন এমন একটা অন্তরে পরিবর্তন সেদিন থেকে দেখা গেল। তিনি ভারতাত্মার সঙ্গে যেন একাত্মতা অনুভব করার ব্যাপারে তিনি এমনভাবে পরিপূর্ণ হয়ে উঠলেন। এরপর থেকে আমি আবার রবীন্দ্রনাথের কথা বলে শেষ করছি। রবীন্দ্রনাথ বলেছিলেন, আমরা কিন্তু এইভাবে, তিনি ছিলেন একজন লোকমাতা, এইভাবে যে মাতৃভাব, যেটা একটা পরিবারের ভিতরে লিমিট, মাত্র তার সঙ্গে যুক্ত থাকে, সেই মাতৃভাব যে একটা জাতকে, একটা দেশকে কিন্তু পরিব্যাপ্ত করে সেই সমস্ত দেশের উপরে প্রভাব বিস্তার করতে পারে। কারণ নিবেদিতা এরপরে যখন বলতেন আওয়ার কান্ট্রি, আওয়ার পিপল, আওয়ার প্রবলেমস, এই যে আমাদের দেশ, আমাদের জাত, আমাদের সমস্যা, এই যে আমাদের এই কথার পিছনে যেমন একটা আত্মীয়তা সুর একেবারে নিবিড়ভাবে যেমন আমাদের কানে লাগতো। আমরা যখন আমাদের দেশ, আমাদের সমস্যা, আমরা যখন এই কথাগুলো ব্যবহার করি, কই তেমনটি তো বাজে না তো কানে, যেমন বাজত কিন্তু ভগিনী নিবেদিতার কণ্ঠে। এই কথাটি কিন্তু রবীন্দ্রনাথ অনেক সময় তার বক্তৃতাতে, তার লেখনীতে তিনি লিখেছিলেন।
ভগিনী নিবেদিতা যে সত্যি সত্যি স্বামী বিবেকানন্দের যে তিনি কন্যা, একেবারে উত্তরাধিকারী রূপে তিনি এই যে ভারত আত্মার সঙ্গে তিনি, যেমন স্বামীজি ছিলেন ভারত আত্মার মূর্ত বিগ্রহ, নিবেদিতাও হয়ে উঠলেন ভারত আত্মার যেন সাক্ষাৎ তিনি একেবারে প্রতিনিধি। এইভাবে শ্রী রামকৃষ্ণ দেব আর স্বামী বিবেকানন্দ তারই উত্তরসূরি রূপে আমাদের ভগিনী নিবেদিতা তার ভারতাত্মার যে ঐক্যতা, ঐকান্তিকতা লাভ করে ধন্য হলেন। এই বলে আমি শেষ করছি। সেই ভারত ভগিনী লোকমাতা নিবেদিতার পূর্ণ জন্মতিথি আজ। তার শ্রীচরণে কিন্তু আমার অন্তরের ভক্তি, ভালোবাসা, আমার শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই দিনে ঠাকুর, মা, স্বামীজির আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক, সকলের সর্বাঙ্গীন কল্যাণ হোক, এ আমার প্রার্থনা।